নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান, অবশ্যই হেল্পলাইন। হেল্পলাইন আপনার, আমাদের সবার শারীরিক সুস্থতার কথা বলে, কারণ বিভিন্ন সময় রোগ ব্যাধি নানা রকম হচ্ছে, সেগুলো সঠিক সময়ে চিনে নেওয়ার উপায়, জেনে নেওয়ার উপায় এবং কি আছে এমন চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে আমরা সেরে উঠতে পারি, সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা এগিয়ে চলে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটা বর্তমান সময়ে দাঁড়িয়ে বর্তমান সমাজের ক্ষেত্রে একটা উদ্বেগের কারণ। সেটা হলো কি না, পিসিওডি। যদি বিশদে বলতে চাই, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। তবে এটা নিয়ে একটা প্রশ্ন থাকছে, কেউ বলছেন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এবং ভীষণ সিমিলার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে, কোনটাকে কিভাবে কি বলবো এবং কোনটাই বা কি, এই বিষয়ে বিশদে আলোচনা এগিয়ে চলবে। এখন একটু যদি হেলদি হচ্ছে কোনো মেয়েরা, একটু হেলদি বাচ্চা ছোট্টবেলা থেকে কিংবা বিভিন্ন বয়সে, ছোট্টবেলা থেকে শুরু করে বিভিন্ন বয়সে মানুষের কিন্তু এই ডিজিজ দেখা দিচ্ছে। ফিমেলদের ক্ষেত্রে এটা খুব একটা কমন ব্যাপার, প্রত্যেকে জেনে গেছি কম বেশি। আজকে এই বিষয় নিয়ে আলোচনা চলবে, কারণ যে বিষয়টা উদ্বেগের কারণ সে বিষয়টা আমাদের জানা বিশেষ প্রয়োজন। এর অনেক ক্ষতিকারক দিক কি আদৌ আছে, আর যদি থেকেও থাকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি, সমস্ত বিষয় বিশদে যিনি আলোচনা করবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন গাইনোকোলজিস্ট ডক্টর পার্থ প্রতিম পাল। প্রথমেই অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার ডক্টর, আজকে যদি বলি, বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন মেয়েদের মধ্যে এই সংখ্যাটা অনেক বেশি, যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ভীষণ কমন শুনতে পারা যায়। প্যারালালি আরও একটি বিষয় উঠে আসে, কেউ কেউ বলছেন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এবং এখানেই মানুষ একটু কনফিউজড হয়ে যান, কোনটাকে ডিজিজ, কোনটাকে সিনড্রোম, কোনটাকে কি বলছি, আদৌ কি দুটো এক? বিষয়টা একটু জানবো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে পিসিওএস এবং পিসিওডি প্রায় কাছাকাছি জিনিস, কিন্তু পিসিওডি মানে হচ্ছে ওভারিতে অনেক রকম সিস্ট হচ্ছে এবং তার সাথে আনুষঙ্গিক কিছু সিমটম বডিতে থাকছে, সেটাই প্রাইমারিলি। কিন্তু পিসিওএস হচ্ছে সিনড্রোম যখন হচ্ছে, এই যে ওভারিতে মাল্টিপল সিস্ট হলো বা না হলো, তার সাথে মেটাবলিক বিভিন্ন হরমোনের ইমব্যালেন্স, বডির উপর বিভিন্ন অর্গানে কি কি এফেক্ট পড়ছে, সবটা মিলিয়ে যে এফেক্ট, সেটা পিসিওএস সিনড্রোম। এবং প্রথমে যেটা আপনি বললেন যে আজকাল খুব কমনলি দেখা যাচ্ছে, ভারতীয়দের মধ্যে প্রায় প্রতি 5 জনে একজনের কিন্তু পিসিওএস বা পিসিওডির পেশেন্ট, এবং যেটা কিন্তু সারা পৃথিবীতে কিন্তু 10 জনে একজন। সুতরাং আমাদের আরো বেশি চিন্তার বিষয় আছে এবং এটা নিয়ে কনসার্ন, এবং সেইভাবে জানা বা সেইভাবে ব্যাপারগুলো নিয়ে চর্চা করার ব্যাপার থেকে যাচ্ছে। এই যে আমরা বলছি যে চিন্তার বিশেষ করে কারণ আছে, এবং বেসিক্যালি এই ডিজিজটা কোথায় হচ্ছে, তার গুরুত্বই বা কতটা? ডিজিজটা বেসিক্যালি একটা হরমোনাল ইমব্যালেন্স, তার সাথে প্রাইমারিলি যেহেতু নামেই আসছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, সিস্ট থাকছে ওভারিতে, তার সাথে আমাদের আরও নানা রকমের কমপ্লিকেশনস, কিছু ফিচার যেমন ব্রোনো, ইররেগুলার পিরিয়ডস, কিছু কিছু ক্ষেত্রে ইনফার্টিলিটি, কিছু কিছু ক্ষেত্রে লাইফস্টাইলে কিছু চেঞ্জেস আসছে, ইভেন মানসিক কিছু সমস্যা পর্যন্ত হতে পারে। কারণ মহিলাদের ক্ষেত্রে হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তো সেক্ষেত্রে যদি হরমোনের ইমব্যালেন্স হয়, নানা রকম মানসিক সমস্যা পর্যন্ত হতে পারে এটা থেকে। এই যে আমরা বলছি ওভারি, মেয়েদের ক্ষেত্রে ওভারি এবং ইউট্রাস ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে, এবং সেক্ষেত্রে যদি ওভারিতে সিস্ট হচ্ছে মানেই একটা চিন্তার কারণ, ভয়ের কারণ। ওভারিতে যদি সিস্ট হয় কি কি হতে পারে, সমস্যা কি? একটা খুব ভালো কোশ্চেন। এবার ওভারিতে সিস্ট নিয়ে এটা একটা লম্বা বিষয়, কিন্তু সংক্ষেপে বলতে গেলে যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে ওভারিতে সিস্ট থাকবে। এবার সিনড্রোম যখন হচ্ছে বা বাকি জিনিস হচ্ছে, মেটাবলিক জিনিসগুলো কনসার্ন, সেক্ষেত্রে ওভারিতে সিস্ট নাও থাকতে পারে। অনেক পেশেন্টরা এসে বলেন যে ডাক্তারবাবু, আমার আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে, ওভারিতে তো সিস্ট নেই, তাহলে আমার কি করে পিসিওএস থাকছে? তো পিসিওএস একটা টোটাল মেটাবলিক এন্টিটি, যেটা শুধুমাত্র ওভারি বা শুধুমাত্র ইউটেরাস নয়, মহিলাদের শরীরের বিভিন্ন অর্গান, ইভেন হার্টের, ব্লাড প্রেশার, স্লিপ নিয়ে,
ইভেন মানসিক সমস্ত কিছুকে প্রভাব করছে, তো সেটা পিসিওএস। আর এই কারণেই বোধহয় এত চিন্তার এই কারণেই এত চিন্তার বিষয় যে শুধুমাত্র পিরিয়ডটা হলো বা শুধু একটা জিনিস হলো সেটা শুধু নয়, ব্রণ থাকছে, পিম্পলস থাকছে, চুল পড়া, সবকিছু মিলিয়ে ব্যাপারটা একটা মেয়েদের কাছে একটা চিন্তার বিষয়, এবং ইন লং রান হেলথ কনসাস অবশ্যই একটা দরকার। কেন হচ্ছে ডক্টর? আজকের সময় দাঁড়িয়ে দিনে দিনে সংখ্যাটা বেড়েছে, এটা আগেও হতো, এই ডিজিজ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আগেও নিশ্চয়ই ছিল, কিন্তু আমরা কিন্তু অত শুনতে পেতাম না। এখন দেখা যাচ্ছে একটা স্কুল গোয়িং চিলড্রেন কিংবা দেখা গেল একটা কলেজ গোয়িং চিলড্রেন, যাই বলি, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এটা সম্ভাবনা থাকছে, এবং যারা আরো এজেড রয়েছে তাদের তো থাকছেই, ফিমেলদের। কেন? বিশেষ কোনো কারণ আছে কি? এর একটা কারণ অবশ্যই আমাদের লাইফস্টাইল। আজকালকার দিনে আমাদের যে খাদ্যাভ্যাস, রেগুলার আমাদের যা রোজগার রুটিন, সেটা আগে যেমন ছিল এখন আমাদের অনেকটাই পাল্টে গেছে, সেটা একটা কারণ। একটা কারণ যেটা আমরা চেঞ্জ করতে পারবো না সেটা হচ্ছে আমাদের জেনেটিক যে রিজন থাকছে, একটা জেনেটিক পার্ট রয়েছে এই ডিজিজের পিছনে, সেটা আমরা চেঞ্জ করতে পারবো না। মা বাবার দিকে যদি থাকে, কারো ডায়াবেটিস থাকে, সেটা একটা বড় ইম্পর্টেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করছে এই রোগের ক্ষেত্রে। তার সাথে আসছে মেনলি সিডেন্টারি লাইফস্টাইল, মানে আমাদের আনহেলদি ডায়েট, শারীরিক এক্সারসাইজ না করা, শারীরিক পরিশ্রম যে জিনিসটা আগে ছিল সেইটা না করা, এটা প্রধান কারণ আজকালকার দিনে রোগটা এত বেড়ে যাওয়ার এবং এত কম বয়সে শুরু হওয়ার। আচ্ছা, যে কোনো ডিজিজ যখন তৈরি হয় শরীরে বেশ কিছু জানান দিয়ে যায়, বেশ কিছু হঠাৎ করে দেখতে পেলে কোনো মানুষ তার মধ্যে বিভিন্ন রকম চেঞ্জেস আসছে, কিছু কিছু নতুন জিনিস ইনক্লুড হচ্ছে, সেটা তার মুড চেঞ্জ হতে পারে, কিংবা শরীরে অন্য অন্য, যেমন আপনি বললেন পিম্পলস, হেয়ার ফল, এই প্রবলেমগুলো আসছে। মানুষ বুঝবেন কি করে? কারণ হেয়ার ফলটা এখন ভীষণ কমন সমস্যা, প্যারালালি ব্রণটাও কিন্তু কমন সমস্যা, এই দুটো তো আছেই, তাছাড়াও তো আরো বেশ কিছু জিনিস আছে। কি কি লক্ষণগুলো দেখা যায়? প্রাথমিকভাবে যদি একদম শুরুর দিকের যে সবার একটা যে প্রবলেম নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসেন, সেটা হচ্ছে যে ইররেগুলার পিরিয়ড। এবং ইররেগুলার পিরিয়ড মানে যে একটা দুটো সাইকেল হলো এরকম নয়, রেগুলার হচ্ছে, ওনার কন্টিনিউয়াস হচ্ছে, মানে বছরের পর বছর কখনোই ওনার রেগুলার পিরিয়ড হয় না, যখন হয় খুব হেভি ব্লিডিং হয়। এটা প্রাইমারিলি এইটা নিয়েই কমপ্লেনটা নিয়ে আসে। তবে এখানে একটা জিনিস ছোট্ট করে বলে রাখা দরকার, অ্যাডোলেসেন্ট বা টিনেজার যারা, সেই বাচ্চা মেয়েদের অনেক সময় ইররেগুলারিটি হয়, সেটা যে সবসময় পিসিওএস হবে তা কিন্তু নয়। শুরুর দিকে বাচ্চারা যখন পিরিয়ডটা শুরু হচ্ছে সেই সময় কিন্তু বডির কিছু কিছু মেকানিজম তৈরি তখনও হয়ে উঠতে পারেনি বলে ইররেগুলার হচ্ছে। সেটা হলেই সঙ্গে সঙ্গে পিসিওএস ভাবে ভয় পাওয়ার কিছু নেই। আর অ্যাডাল্ট যখন যাদের আসছে, পার্টিকুলারলি 20 বছর, মেনলি এটা 15 থেকে 45 বছর মহিলাদের বেশি হয়, তো 20-22 এই যে এজটা আসছে এই টাইম থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমরা পিরিয়ডের একটা ব্যাপার পাবো, চুল পড়ার একটা ব্যাপার পাবো। এবার চুল পড়া মানে আপনি যেটা বললেন একদম ঠিক, যে নর্মাল চুল পড়লেই কি আমি তাহলে পিসিওএস ভাববো, সেটা কিন্তু নয়। পিসিওএস এর চুল পড়ার প্যাটার্নটা একটু ডিফারেন্ট, মানে আমরা বলি মেল প্যাটার্ন অফ বেলনেস বা হেয়ার ফল, সেখানে কি হবে, ছেলেদের যেমন এই জায়গাগুলো দিয়ে দেখবেন একটু চুলটা কম, মেয়েদের এরকম দুদিকে সমানভাবে থাকে। তো এই যে যে প্যাটার্ন, এটা মেল প্যাটার্ন চুল পড়া, এটা যদি কারো কারো হয়, কোনো কোনো মহিলাদের দেখবেন এইভাবে করে চুল পড়ছে, এরকম ভাবে চুল পড়ছে, সেটা একটা ডেফিনেটলি ম্যাটার অফ কনসার্ন। এর সাথে অ্যাকনে হচ্ছে। এবার অ্যাকনে হলেই যে সেটাই পিসিওএস এর জন্য হবে সেটা নয়, কিন্তু বারবার হচ্ছে, রিপিটেডলি হচ্ছে, সেরে যাচ্ছে, আবার হচ্ছে, তখন তাহলে আমাকে হরমোনাল ইমব্যালেন্স বা পিসিওএস এর সাথে রিলেশন আছে কিনা সেটা দেখা দরকার। এর সাথে ইনফার্টিলিটি রিলেটেড কিছু থাকে, ওবেসিটি থাকে। এবার ওবেসিটি মানেই যে পিসিওএস হবে তার কোনো মানে নেই। ডক্টর, এখানে কিন্তু একটা বড় প্রশ্ন থাকে, কারণ যাদের একটু হেভি ওয়েট বলা হয় ওদের ক্ষেত্রে চান্সেসটা অনেক বেশি থাকে। একদম তাই। আসলে কি তাই? এটা ঠিক যে ওবেজ পেশেন্টদের পিসিওএস এর সম্ভাবনা অনেক বেশি থাকে, কিন্তু ওবেসিটির একমাত্র রিজন পিসিওএস নয়। আচ্ছা, ওবেসিটির আরো অন্যান্য রিজন আছে, যেমন হাইপোথাইরয়েডিজম যদি কারো থাকে সেটা হতে পারে, কিছু জেনেটিক ডিজিজের জন্য হতে পারে, কিছু ফুড প্যাটার্ন বা কিছু পোস্ট সার্জারি কিছু কমপ্লিকেশন আছে সেগুলোর জন্য হতে পারে। তো এগুলো মাল্টিপল রিজন আছে, লিস্ট অনেক লম্বা ওবেসিটির কারণ, কিন্তু ওয়ান অফ দেম ইজ পিসিওএস। আচ্ছা, তার মানে একটি রোগা মেয়ে
তারও যদি বেশ কিছু লক্ষণ দেখা দিচ্ছে, তার কিন্তু পিসিওএস থাকতে পারে, থাকতেই যেটা কিন্তু অনেক পেশেন্টরাই বলে যে ডাক্তারবাবু আমার মেয়ে এরকম রোগা, ওর কি করে পিসিওএস হতে পারে? আমি তো শুনেছি রোগা মানে পিসিওএস সবসময় মোটা দিয়েই হয়, সেরকম কোনো ব্যাপার নেই। পিসিওএস আমাদের মাথায় রাখতে হবে মেন হচ্ছে মেটাবলিক ডিজিজ, মানে ওটা ও শুধুমাত্র একটা ওবেসিটি, একটা শুধুমাত্র ওভারিতে সিস্ট বা একটা পার্টিকুলার জিনিস নিয়ে নয়, এটা হরমোনাল ইমব্যালেন্স এবং এটা বডির বিভিন্ন অর্গান, ইভেন হার্ট, সব কিছু এফেক্ট করে, সবটা মিলিয়ে পিসিওএস। আচ্ছা, তো ডায়াগনস্টিক কিছু পার্টিকুলার ক্রাইটেরিয়া আছে যেগুলোর উপর বেস করে ডাক্তারবাবু ডায়াগনোসিস করেন। তার মধ্যে কিছু টেস্ট থাকে, কিছু ক্লিনিক্যাল ফিচার থাকে, কিছু প্যাটার্ন থাকে, আমরা কিছু কোশ্চেন করি, সব মিলিয়ে ডায়াগনোসিসটা হয়। তো সিস্ট নেই মানেই যে পিসিওএস নয় সেরকম নয়, মোটা নয় মানেই যে পিসিওএস নেই সেটাও কিন্তু নয়। রোগাদেরও পিসিওএস থাকে এবং সেটা অ্যাকচুয়ালি আরো বেশি মুশকিল হয়ে যায়, কনভিন্স করা, বোঝানো, ট্রিট করা একটু ডিফিকাল্ট। সত্যি তাই। আর এই দুটো এতখানি সিমিলার, মানুষের মধ্যে আশা করি আজকে অনেক কোয়ারিজ গুলো তাদের দূর হয়ে যাবে। আর এটা তো খুব কমন সমস্যা ডক্টর, যখন একটা মেয়ের পিরিয়ডস শুরু হয় এই 12 বছর 13 বছর, এখন তো আরো আর্লি এজে 11 বছরও, কিন্তু তারপরে কিন্তু একটা ইরেগুলারিটি থাকে, এটা ভীষণ কমন। তখন মায়েরা বিশেষ করে চিন্তায় পড়ে যান যে আদতে কি তার সিস্ট হচ্ছে, যেটা একটু আগে বলছিলেন ডক্টর। ঠিক কতদিন এই ইরেগুলারিটি থাকলে মনে করতে পারেন যে না এটা নর্মাল হতেই পারে, আর কোন সময় থেকে যদি এই ইরেগুলারিটি থাকে তখন ভাবতে হবে তাকে না এটা কিন্তু একটা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হতে পারে মেবি? শুরুতে আমরা যেটা একদম, এটা খুব রিলেভেন্ট কোশ্চেন, কারণ মায়েরা এটা নিয়েই আসেন। কারণ হয়তো মায়ের পিসিওএস আছে, সে দেখছে মেয়ের পিরিয়ড ইরেগুলার হচ্ছে, আমাদের কাছে আসছেন। তখন আমাদের এটা বোঝাতে হয় যে শুরুর দিকে যখন পিরিয়ড জাস্ট শুরু হলো তখন কয়েক বছর, মানে এটা কয়েক বছর, কারো কারো ক্ষেত্রে এক বছর, কারো ক্ষেত্রে 2-3-4 বছরও কিন্তু লাগতে পারে। আমাদের বডিতে একটা হরমোনের একটা ফ্লো তৈরি হয়, একটা অ্যাক্সিস বলি আমরা, সেটা তৈরি হয়, সেটা তৈরি হতে কিন্তু টাইম লাগে। বডি যেমন আস্তে আস্তে করে গ্রো করে, বয়সন্ধি থেকে আস্তে আস্তে সে অ্যাডাল্টহুডের দিকে যায়, সেইভাবে গ্রো করলে আস্তে আস্তে জিনিসগুলো কমে যায়। কিন্তু যদি দেখা যায় যে কন্টিনিউ বছরের পর বছর থেকেই যাচ্ছে এবং যে পিরিয়ডটা হচ্ছে সেটা প্রতি 3 মাসেরও বেশি হয়ে যাচ্ছে, তখন আমাকে ডেফিনেটলি ডাক্তারের কাছে কনসাল্ট করতে হবে, বুঝে নিতে হবে যে সেটা শুধুমাত্র ইররেগুলারিটি নাকি পিসিওএস এর সম্ভাবনা রয়েছে, আমরা বলি অ্যাট রিস্ক, সেই জিনিসগুলো থাকছে কিনা, প্রয়োজন হলে কিছু ব্লাড টেস্ট করা, কিছু হরমোনাল টেস্ট করা, এবং এর সাথে যেটা ইম্পর্টেন্ট, আর্লি যদি আসে অ্যাটলিস্ট আমরা গাইড করতে পারবো যে কি কি লাইফস্টাইল মডিফিকেশন সে মেয়েটির জন্য ভালো হবে বা সেটা হেল্পফুল হবে, যাতে ভবিষ্যতে না হয় বা হওয়াটাকে অনেক ডিলে করানো যেতে পারে, এগুলো কিন্তু অনেকটা হেল্পফুল হতে পারে। এমনও হয় যে আমরা যখন ইরেগুলারিটির কথা বললাম, যে কোনো একটি ফিমেলের পিসিওডি থাক বা না থাক, দেখা যাচ্ছে যে প্রচুর ইরেগুলারিটি রয়েছে, মানে এই যে মেনস্ট্রুয়াল সাইকেলের যে ডেট, সেই ডেটটা হয়তো মেনটেন হচ্ছে না, দেখা যাচ্ছে এগিয়ে যাচ্ছে বা পিছিয়ে গেল পিরিয়ডসের ডেট, এটা কন্টিনিউ হচ্ছে বছরের পর বছর, অথচ তার মধ্যে কোনো পিসিওডি বা পিসিওএস নেই, এটা হতে পারে। আবার কারোর ক্ষেত্রে দেখা যায় যে না, যদি দেখা যাচ্ছে যে সেটা একই সময় হচ্ছে পিরিয়ডস, কিংবা হয়তো দেখা গেল একটা মাস ড্রপ করলো, যে সময় চিন্তার কারণ, যে সময় তারা সতর্ক হন, দেখা গেল একটা পিসিওডি। ডক্টর, আসলে কি যাদের এই যে ইরেগুলারিটি মেনটেন হচ্ছে, ডেট আগে পরে হচ্ছে, অ্যাবনর্মাল কিছু বলবো, এটা কেন হয়? প্রাইমারিলি এটা বডির বিভিন্ন হরমোনের যে ব্যালেন্স থাকে তার যখন একটু এদিক ওদিক হয় তখন এটা হয়। এবারে মোটার ক্ষেত্রে যেমন বললাম যে ওবেসিটির অনেক কারণ আছে, তার মধ্যে একটা পিসিওএস। সেম ভাবে যে মেয়েদের যে পিরিয়ডে যে ইররেগুলারিটি, তারও অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটা পিসিওএস। আচ্ছা, তার মানে ইরেগুলার হলো মানে যে একমাত্র পিসিওএস সেটাও নয়, তার অনেকগুলো কারণ থাকে। থাইরয়েড ডিজিজ থাকতে পারে, প্রেগনেন্সিতে তাদের কিছু ওষুধ ইউজের জন্য প্রেগনেন্সির আর্লির দিকে এরকম হতে পারে। যারা ম্যারিড কাপল তারা বার্থ কন্ট্রোল পিল খাচ্ছেন, কেউ হয়তো ইরেগুলার করছেন, সেগুলোর জন্য হতে পারে, বা লাইফস্টাইল চেঞ্জেস জন্য হতে পারে। এবং সব খুব কমন যেটা আমরা টিনেজ গার্লদের ক্ষেত্রে পাই, সেটা হচ্ছে যে যখন পার্টিকুলারলি 18-19-20 বছর বয়স হচ্ছে, তারা বাড়ি থেকে হস্টেলে যাচ্ছে, এনভায়রনমেন্ট, ফুড,
এক্সারসাইজ, লাইফস্টাইল প্যাটার্ন চেঞ্জ, এটা একটা কমন রিজন পিরিয়ড চেঞ্জ হবার। কিন্তু আমাকে দেখতে হবে যদি পিরিয়ডটা 1-2 মাস ইরেগুলার হলো, আবার একটু রেগুলার হচ্ছে, ইরেগুলার হচ্ছে, সেটা তাহলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলোকে ভাবতে হবে। কিন্তু যদি দেখা যায় যে প্রত্যেক মাসেই 3 মাসেরও বেশি পিরিয়ড হচ্ছে না, বা আরো ফিচার যেগুলো আমি বললাম, ওবেসিটি, তার সাথে অ্যাকনে, হেয়ার ফল, সবগুলো থাকছে, তার সাথে ডার্ক স্টেন হয় গলার কাছে, ঘাড়ের কাছে, বগলের দিকটাতে, কিছু কিছু মেয়ে দেখেছে ব্রেস্টের নিচে, এইগুলো যদি সব থাকে তখন তাহলে পিসিওএস এর দিকে আমাকে ভাবতে হবে, ডাক্তারবাবুর সাথে কথাবার্তা বলতে হবে। সেক্ষেত্রে ডাক্তারবাবু টেস্ট বা সেগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডায়াগনোসিসে পৌঁছবেন যে হ্যাঁ ওনার পিসিওএস আছে, নাকি এটা অতটা চিন্তার বিষয় নয়। অনেকগুলো লক্ষণ থাকতে হবে যেগুলো আপনি বললেন। একদম তাই, একদমই তাই। কোনো একটা জিনিস থাকলো মানেই সঙ্গে সঙ্গে প্যানিক করে আমার পিসিওএস আছে বা আমার এটা কি করতে হবে সেরকম নয়, সবটা মিলিয়ে ডায়াগনোসিস হবে। ফিমেলদের একটা বড় অধ্যায় এবং গুরুত্বপূর্ণ জায়গা থাকে যে একজন মা হওয়া, তো সেই জায়গাটা থেকে পিসিওডি হলে কি আদৌ একজন ফিমেল, একজন লেডি মা হতে পারে না, সেক্ষেত্রে কোনো প্রবলেম, কমপ্লিকেশনস আসতে পারে? এটাও খুব কমন কোশ্চেন, এটা নিয়েও আমাদের অনেকেই জিজ্ঞেস করেন। পিসিওএস একটা এমন ডিজিজ যেটা কিন্তু সুন্দরভাবে কন্ট্রোল করা সম্ভব। তো যারা পার্টিকুলারলি কনসার্ন হচ্ছেন বা যারা হন আমাদের কাছে আসেন যে পিসিওএস আছে আমার, তাহলে কি মা হতে কোনো অসুবিধা হবে, বা আমার মেয়ে পিসিওএস আছে তাহলে কি বিয়ের পরে কোনো প্রবলেম হবে, মেজরিটি ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে যদি ঠিকঠাক নিয়ম মেনে চলা হয়, লাইফস্টাইল যে যা যা মডিফিকেশন দরকার হয় সেগুলো যদি করা হয়, পিসিওএস আছে এমন একজন মহিলা এবং যার পিসিওএস নেই এমন একজন মহিলা, দুজনের কোয়ালিটি অফ লাইফ কিন্তু প্রায় সেম, কাছাকাছি হতে পারে। এটা আমাদের খুব একটা আশার ব্যাপার। এবারে যাদের দীর্ঘদিন ধরে প্রেগনেন্ট হতে অসুবিধা হচ্ছে তাদের জন্য বেশ কিছু চিকিৎসা আছে, বেশ কিছু আছে, এবং মেজরিটি কেসে কিন্তু তারা ন্যাচারালি প্রেগনেন্ট হন। সামান্য কিছু ক্ষেত্রে আমাদের হয়তো অ্যাসিস্ট করতে হয়, কিছু ওষুধ দিয়ে ওভিলেশন বা সেইগুলো নিয়ে ভাবতে হয়, এবং খুব অল্প কিছু কমপ্লিকেটেড কেসে আইভিএফ বা অন্যান্য কিছু অ্যাসিস্টেড সেরকম একটা দরকার হয়। আদারওয়াইজ কিন্তু মেজরলি কিন্তু তারা ন্যাচারালি কনসিভ করতে পারেন। এবার ডক্টর, এটাও একটা বিশেষ জায়গা উঠে আসে, একজন লেডি প্রেগনেন্ট হলেন, অ্যাট দ্য সেম টাইম উনি দেখতে পাচ্ছেন যে ওভারিতে সিস্ট রয়েছে, একদম একটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অলরেডি তার রয়েছে বা ডিজিজ অলরেডি তার রয়েছে, তো সেক্ষেত্রে কি সেফ ভাবে তিনি ডেলিভারি করতে পারবেন, বাচ্চা জন্ম হতে পারে, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয় সেক্ষেত্রে? এটা যেটা আপনি একদমই বলেছেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে পিসিওএস তো ছিল, সেবারে সে প্রেগনেন্ট হয়ে গেছে, এইবারে তার কি কমপ্লিকেশন হতে পারে। কমন কমপ্লিকেশনগুলোর মধ্যে একটা প্রথম যেটা সম্ভাবনা থাকে সেটা হচ্ছে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস, মানে গর্ভবতী অবস্থায় তার ডায়াবেটিসের সম্ভাবনা, এটা একটা আলাদা এন্টিটি, এটার সম্ভাবনা বেড়ে যায়। এবং প্রেগনেন্সির সময় কিছু খিঁচুনি বা এই জাতীয় কিছু রোগ হয়, সেগুলোর সম্ভাবনা বেড়ে যায়। এবং আর্লি প্রেগনেন্সিতে প্রচুর মিসক্যারেজের সম্ভাবনা বেড়ে যায়। এবার এটা যদি ঠিকঠাকভাবে কন্ট্রোল করা যায় ডায়েট, এক্সারসাইজ এবং সব কিছুর মাধ্যমে, এবং প্রেগনেন্সির পরেও ডাক্তারবাবু যেভাবে গাইড করবেন সেটা যদি ফলো করা যায়, তাহলে কিন্তু নর্মাল প্রেগনেন্সি কন্টিনিউ করা এবং সাকসেসফুল বেবি ডেলিভার করা এবং মায়ের হেলথ, যেটা নিয়ে আমরা মেন কনসার্ন থাকি, সেটা কিন্তু ঠিকঠাক থাকা পসিবল। এবং এটা কিন্তু আজকালকার দিনে কোনো বড় কোনো ব্যাপারই নয়। ইম্পর্টেন্ট হচ্ছে ঠিক করে পুরো টাইমটা ডক্টরের সাথে কনসাল্ট করে পুরোটা ফলো করা। আচ্ছা, যে ক্ষেত্রে দেখা গেল যে একজন লেডির, একটি মেয়ের অলরেডি অপারেশন হয়ে গেছে, তার পলিসিস্ট ছিল, তার অনেকগুলো সিস্ট ছিল ওভারিতে, অপারেশন হয়ে গেছে, তারপরে তিনি কি নর্মালি কনসিভ করতে পারবেন ফিউচারে? একদমই তাই, নর্মালি কনসিভ করতে কোনোই অসুবিধা হয় না। সিস্ট রিমুভাল সাধারণত পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু হয় না। অন্যান্য কারণে সিস্ট হতে পারে, ওভারিয়ান সিস্টের অনেক কারণ আছে, কিছু কিছু কারণ বিনাইন, কিছু যেমন ক্যান্সার বা টিউমার রিলেটেড, সেটা চিন্তার বিষয়, বিভিন্ন কারণ হতে পারে। তার সাথে কিন্তু
মানে ভবিষ্যৎ প্রেগনেন্সির সেভাবে কোনো সম্পর্ক নেই, আনলেস কারো ক্যান্সার হয়েছে, তার জন্য ক্যান্সারের জন্য লম্বা ট্রিটমেন্ট চলেছে, সেগুলো হলে তো আলাদা জায়গা চলে গেল। আদারওয়াইজ বেশিরভাগ ক্ষেত্রে আজকালকার দিনে আমরা অপারেশনই করি না, মেজরিটি কেসে কিন্তু আমরা অপারেশন করি না যে পিসিওএস এর যে সিস্ট থাকে তার জন্য। কখনো কখনো প্রেগনেন্সিতে যদি কমপ্লিকেশন হয়, প্রেগনেন্সি হচ্ছে না, তখন কখনো ক্ষেত্রে ড্রিল করে জাস্ট সিস্টগুলোকে ইয়ে করে দেওয়া হয়, তাছাড়া কিচ্ছু প্রয়োজন হয় না। তারা ন্যাচারালি কনসিভ করতে পারে এবং প্রেগনেন্সি কন্টিনিউ করতে পারে। মানুষের যেহেতু বহু কোয়েশ্চেন থাকছে এই বিষয়টা নিয়ে বেশিরভাগ ফিমেলদের, তাই জানতে চাইবো তাদের হয়ে ডক্টর, এই যে সিঙ্গেল সিস্ট এবং পলিসিস্ট মানে অনেকগুলো সিস্ট থাকছে যে সময়, এবং একটা সিঙ্গেল সিস্ট থাকছে, সিঙ্গেল সিস্টটাও কি কখনো কমপ্লিকেশনস ক্রিয়েট করতে পারে? সেভাবে কোনটাকে বেশি ডেঞ্জার ভাববো? অ্যাকচুয়ালি সিঙ্গেল সিস্টে বেশি ডেঞ্জার, কারণ সিঙ্গেল সিস্টের যে কারণগুলো রয়েছে সেগুলো কিছু কিছু ক্ষেত্রে সিম্পল সিস্ট হতে পারে, যেটা হয়তো কিছু করতে হলো না। তার সাথে চকলেট সিস্ট থাকতে পারে, যেটাতে এন্ডোমেট্রিওসিস, খুব পেইনফুল পিরিয়ড, এগুলো নিয়ে একটা কমপ্লিকেটেড লাইফ হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমার ডায়ারময়েড সিস্ট হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু টিউমার বা কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সার পর্যন্ত সেগুলো হতে পারে। সেগুলো নিয়ে চিন্তার বিষয় থাকে। সেগুলোর সব মানে রোগ নির্ণয়ের নির্দিষ্ট পদ্ধতি আছে, আল্ট্রাসোনোগ্রাফি, এমআরআই, যেটা যে ক্ষেত্রে প্রযোজ্য সেভাবে করে ডায়াগনোসিস করতে হয়। কিন্তু পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে আগেও বলেছি, এখনো বলছি, সিস্ট যে সবসময় থাকবে তার কোনো মানে নেই, এক নাম্বার। দ্বিতীয়, সিস্ট থাকলেই যে পলিসিস্টিক হবে সেটারও মানে নেই। আচ্ছা, পার্টিকুলার কিছু ক্রাইটেরিয়া আছে, এতগুলো সিস্ট থাকতে হবে, এইটুকু থাকতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সিস্টটা নেই, ওভারি সাইজটা কত বড়, অনেক সময় ওভারিটা অনেকটা বড় হয়ে গেছে, সেটাও একটা ম্যাটার। এরকম ডিফারেন্ট প্যারামিটার আছে যেগুলো দিয়ে ডাক্তারবাবু ডায়াগনোসিস করবেন যে পেশেন্টের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা সিনড্রোম আছে কি নেই, বা তার কি এফেক্ট রয়েছে। অনেক সময় একটা আল্ট্রাসোনোগ্রাফি করা হলো, ধরা পড়লো যে ওভারিটা তার অনেকটা বড়, মেজারমেন্টটা অনেকটা বড়, তার মানে তার তখন প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই যতক্ষণ না ডক্টর ডায়াগনোসিস করে কিছু সবটা মিলিয়ে। শুধুমাত্র আমি আল্ট্রাসোনোগ্রাফিতে একটা ফিচার পেলাম যে সিস্ট পেলাম বা ওভারিটা বড় পেলাম, সঙ্গে সঙ্গেই আমার চিন্তা করতে হবে, সেরকম নয়। সবটা মিলিয়ে ডায়াগনোসিসের কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো আমি বলেছি। ক্লিনিক্যাল কিছু ক্রাইটেরিয়া আছে, চুল পড়া, ব্রোনো, পিরিয়ড ইরেগুলারিটি, এগুলো একটা আছে, গলায় স্ট্রেন হওয়া, এগুলো রয়েছে। তার সাথে কিছু ব্লাড টেস্টের, হরমোনাল টেস্টের কিছু ইমব্যালেন্স, সেগুলোও দেখা হয়। তার সাথে একটা সোনোগ্রাফি, একটা মার্কার, একটা প্যারামিটার, যে ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করব। সেই জন্য আমি বারবার বলছি, যদি আল্ট্রাসোনোগ্রাফিতে সিস্ট নেই তার মানে যে তার পিসিওএস নয়, সেটা যেমন নয়, তেমনি 2-4টে সিস্ট আছে মানেই পিসিওএস, সেটাও কিন্তু নয়। এইটা প্রত্যেকটা মেয়েদের কাছে ভীষণ একটা সেন্সিটিভ ইস্যুস, এবং তার ক্ষেত্রে তাদের আতঙ্ক অনেক বেশি। এর ক্ষেত্রে কি কোনো এর থেকে মানসিক রোগ হতে পারে? এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। এটা থেকে মানসিক রোগ হতে পারে শুধু নয়, আজকে আমাদের ইন্ডিয়াতে এত পেশেন্ট পিসিওএস এর, তাদের কিন্তু মেজরিটি কিন্তু বিভিন্ন রকম মানসিক, আজকে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই জিনিসগুলোতে তারা ভুগছেন। এবং তার মেন কারণ যেটা, সেটা হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে হরমোন কিন্তু মানসিক শান্তি এই বা মেন্টাল হেলথ, যেটা এই জায়গাটাতে বিরাট রোল প্লে করে। তো যখনই সেই হরমোনের ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার অ্যাংজাইটি, ডিপ্রেশন, আরও নানা রকম রোগ, এবং পার্টিকুলারলি কনফিডেন্স খুব কমে যায়, যেটা আমরা ইয়ং মহিলাদের ক্ষেত্রে পাই। কারণ স্কিনে প্রচুর পিম্পলস হয়, স্কিন নিয়ে প্রবলেম হয়, চুল পড়ে যায়, ওবেসিটি, বডি ইমেজ, এগুলো নিয়ে তারা কনসার্ন হয়ে যান। এগুলো নিয়েও অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন। তো এগুলো কিন্তু তার আত্মবিশ্বাসটাকে যেমন কমিয়ে দিচ্ছে, তেমনি আদার জায়গা থেকেও একটা মানসিক ডিপ্রেশন বা অ্যাংজাইটি সেগুলো ক্রিয়েট করে কিন্তু মানসিক হেলথটাকে যথেষ্টই প্রভাবিত করছে। একটা পিসিওডি বা পিসিওএস যখন ডায়াগনোসিস হলো, ধরা পড়লো তার এই ডিজিজটা রয়েছে, ট্রিটমেন্ট পদ্ধতি কি কি আছে? আমরা এটুকু তো জানি যে সময়ের সাথে তাল রেখে চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত, চিকিৎসা ব্যবস্থাও রয়েছে বেশ কিছু ভালো। তো সেক্ষেত্রে কি কি পদ্ধতিতে সাধারণত ট্রিটমেন্ট করা যায়? আদৌ কি নির্মূল হওয়া সম্ভব সমস্যাটা? এটা নির্মূল হওয়া সম্ভব কিনা অনেকেই প্রশ্ন করেন। এটা কিন্তু নির্মূল করা সম্ভব নয়, কিন্তু এটা কন্ট্রোল করা সম্ভব। ইট ইজ নট কিউরেবল বাট ট্রিটেবল।
মানে পার্টিকুলার কিছু জিনিস যদি ফলো করা হয়, খাদ্যাভ্যাস, এক্সারসাইজ, লাইফস্টাইল, সেইগুলো যদি মেনটেন করা হয় এবং সামান্য কিছু ক্ষেত্রে হয়তো ডাক্তারবাবুদের কিছু ওষুধ দিতে হয়, তাহলে কিন্তু পিসিওএস, আগেও বললাম আমি, একজন মানুষ, একজন মহিলা যার পিসিওএস আছে এবং যার পিসিওএস নেই, দুজনের কোয়ালিটি অফ লাইফ কিন্তু সেম হতে পারে। আচ্ছা, এটা আমাদের মাথায় রাখার একটা ব্যাপার। ট্রিটমেন্ট কি ডক্টর অপারেশন, মানে লাস্ট অপারেশন, মেডিসিন থেকে শুরু করে অপারেশন পর্যন্ত করাতে পারে? অপারেশন আমরা খুব কম পেশেন্টদেরই করি, পার্টিকুলারলি যাদের ইনফার্টিলিটি রয়েছে বা অন্যান্য জিনিসগুলো ফেল করে গেছে, সেক্ষেত্রেই পার্টিকুলারলি অপারেশনের প্রয়োজন হয়। আমাদের কাছে কোনো পেশেন্ট এলে প্রথমেই আমরা যেটা প্রমোট করি বা যেটা আমরা বারবার করে বলি, লাইফস্টাইল মডিফিকেশন। মানে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে প্রথম হচ্ছে ডায়েট, সে কি খাচ্ছে। আমাদের যেটা অভ্যেস, আমাদের প্রাইমারিলি কার্বোহাইড্রেট এনরিচ ডায়েট খাবার, ভাত, রুটি, আলু, সবজি, সবজিটা কম খায়। রিফাইন্ড ডায়েট মানে ময়দা রিলেটেড, মানে পিৎজা, বার্গার, ব্রেড, এভরিথিং, এই যে খাবারগুলো, এগুলো অত্যন্ত ক্ষতিকারক। এই খাবারগুলো যতটা কম করা যায় পারলে অ্যাভয়েড করা। কমপ্লেক্স কার্বোহাইড্রেট, বিভিন্ন রকম ফ্রুটস যেগুলোর ক্যালোরি কন্টেন্ট কম, প্লাস ওটস, এই ধরনের যেগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এই জিনিসগুলো খাওয়া। ভেজিটেবলস প্রচুর খাওয়া, লিফি ভেজিটেবলস প্রচুর খাওয়া, এইগুলো। এর সাথে এক্সারসাইজের বিরাট রোল রয়েছে। এক্সারসাইজ বলতেই সবাই একটা কোশ্চেন করে, তাহলে কি আমি সবাইকে তাহলে মেয়েটাকে জিমে ভর্তি করে দেবো, বা আমি কি জিমে ভর্তি হয়ে যাব? একদম ওটারও দরকার নেই। আমাদের রেগুলার যা ডে টু ডে হাফ অ্যান আওয়ার টু 1 hour ওয়াকিং, জগিং, মোর দ্যান এনাফ। কেউ যদি তার সাথে ফ্রি হ্যান্ড কার্ডিও করতে পারেন, ভেরি গুড। বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাতেই কিন্তু রোগটা অনেকটাই কন্ট্রোল হয়ে যায়। যদি কারো ওয়েটটা এক্সেসিভলি বেশি থাকে, তখন আমাদের ওয়েট কমানোর জন্য আলাদাভাবে বা সেইভাবে ভাবনা চিন্তা করতে হয়। আদারওয়াইজ কিছুই দরকার হয় না। লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন। অল্প কিছু পার্টিকুলার ডিজিজ যাদের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিছু ওষুধ দিতে দরকার হয়। কারো কারো ক্ষেত্রে পিম্পলস এত বেশি হচ্ছে বা ইনফার্টিলিটিতে তাদের ওভিউলেশন হচ্ছে না, সেই সমস্ত পার্টিকুলার কিছু ক্ষেত্রে আমাদের অ্যাসিস্ট্যান্ট দরকার হয়। আদারওয়াইজ কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনই এর প্রধান চিকিৎসা। সুতরাং আমরা অনেক কিছুকেই বেশি ভয় পেয়ে যাই, ভয় পেয়ে প্যানিকড হয়ে দেখা গেল সঠিক সময়ে সঠিক স্টেপটা নিতে পারি না। একেবারেই নয়। মাথায় রাখতে হবে যে চিকিৎসা ব্যবস্থা প্রচুর রয়েছে এমন, যার মাধ্যমে আপনি সুস্থ থাকতে পারেন। সমস্যা আছে, সমাধানও রয়েছে। প্রত্যেকে খুব ভালো থাকুন, এই জন্য আমাদের এই অনুষ্ঠান সচেতন বার্তা নিয়ে আসা। কারণ আপনারা যাতে সঠিক সময় ডিজিজ কন্ডিশনকে চিনে নিয়ে সঠিক সময় ডক্টরের কাছে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে উঠতে পারেন। খুব ভালো থাকুন প্রত্যেকে। আজকের মতো সময় হাতে আর নেই। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার। নমস্কার।